নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান এই 3টে জিনিস লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছক নিয়ে। আর একটা জিনিস বলে রাখি যে এইখানে যে জন্মছকটি অ্যানালিসিস করা হয় সেটা হচ্ছে অত্যন্ত বেসিক এবং শুধুমাত্র লগ্ন চার্টের উপর বেস করে। সেখানে দশা, নবমাংশ বা D10 বা অন্যান্য যে ডিভিশনাল চার্ট সেগুলো আলোচনা করা হয় না। তো এটা অ্যাকচুয়ালি যে টোটাল যে অ্যানালিসিস করা সম্ভব তার মাত্র 10 to 20% এখানে আলোচনা করা সম্ভব হয়। তো আপনারা যদি নিজের ভাগ্যের গণনার ব্যাপারে সিরিয়াস হন এবং কিছু পজিটিভ চেঞ্জেস জানতে চান, কিছু জেমস্টোন রেকমেন্ডেশন চান এবং পসিবল রেমেডিস করাতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিটেল অ্যানালিসিসই করাতে হবে। সেটা যে কোনো জ্যোতিষের কাছ থেকেই করাতে পারেন বা আমার কাছ থেকেও করাতে পারেন। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। আরও একটা রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে যে যারা এই ভিডিওর কমেন্টে নিজেদের বার্থ ডিটেলস শেয়ার করবেন, যারা এইসব আগ্রহী ব্যক্তিরা, তাদের ভাগ্য গণনা যাতে করি তার জন্যে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তারা যেন আমার একটু ভিডিওগুলোতে একটু লাইকও করে দেন, যাতে এই ভিডিওগুলো একটু প্রমোট হয়, বেটার প্রমোট হয়। ঠিক আছে? তো আমরা অ্যানালিসিস শুরু করছি। তো আজকে যার ছক দেখছি আমরা, তার নাম আকাশদীপ মুখার্জি। এনার জন্ম 5th জুলাই 1998, 2:14 PM কলকাতায়। তো গণনা শুরু করছি আমরা। জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো এখানে দেখতে পাচ্ছি লগ্ন বসে আছে 7th রাশিতে, অর্থাৎ তুলা রাশিতে, তাই এনার তুলা লগ্ন। আবার চন্দ্র এনার প্রথম ঘরেই বসেছে লগ্নের সঙ্গে, অর্থাৎ এনার রাশিও সেই তুলা। একে লগ্ন চাঁদাও বলা হয়ে থাকে, মানে লগ্ন এবং চন্দ্র রাশি সেম। তো এই ব্যক্তির তুলা লগ্ন, তুলা রাশি, প্রথম ঘরে চন্দ্র বসেছে। চন্দ্র এখানে বসলে মুখশ্রী সাধারণত বলা হয় সুন্দর হয়। চন্দ্র এখানে কর্মপতি, চতুর্থ ভাব, এখানে চতুর্থ রাশি দশমভাবে পড়ছে, সেই দশমপতি বা কর্মপতি হয়ে লগ্নে বসেছে। অর্থাৎ এই জাতকের ওয়ার্কোহলিক হওয়ার সম্ভাবনা, পরিশ্রমী হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, 7th হাউস থেকে বিপরীত থেকে শনির একটা নিচস্থ শনির একটা দৃষ্টি আছে, যেটা জাতককে সময়ে সময়ে ল্যাথার্জেটিক করতে পারে। আর কি হতে পারে না, চন্দ্র হচ্ছে মন, আর চন্দ্রের পূর্ণিমা এবং অমাবস্যা তিথির মতো চন্দ্র বাড়ে কমে। ঠিক সেরকমই এই জাতকের মধ্যে একটা মুড সুইংয়ের ব্যাপার দেখা যেতে পারে। কখনো খুব ভালো মুড, কখনো খুব খারাপ, এরকম একটা আপ অ্যান্ড ডাউন অনেক সময় এই সমস্ত জাতকদের মধ্যে দেখা যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই জাতক একমাত্র সন্তানও হয়ে থাকেন, এরকমও দেখা যায়। তো এখানে প্রথম ঘর নিয়ে যেটা বললাম, ওয়ার্কোহলিক হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল প্রথম ঘর থেকে চতুর্থ ঘর লগ্নের উপরে আসা খারাপ নয়, মোরলেস ভালো বলা যায় এটাকে। প্রথম ঘরটি ভালো। দ্বিতীয় ঘর, যেটা কিনা ধনকুটুম্বানির ঘর, সেই ঘরটিতে প্লুটো বসে আছে। ইউরেনাস, নেপচুন, প্লুটো, এদের কোনো ভেদিক জ্যোতিষে কোনো গুরুত্ব থাকে না, তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। তবে হ্যাঁ, বিপরীত থেকে শুক্রের একটা দৃষ্টি আছে, অষ্টমভাবে শুক্র স্বরাশিতে, সেখান থেকে যে দৃষ্টিটা ফেলবে এখানে, সেটা হচ্ছে কোথাও না কোথাও একটু বিলাসবহুল খাওয়া দাওয়া, আর কিছু ক্ষেত্রে হতে পারে কোনো নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি আসলেও আসতে পারে। এছাড়া ধনকুটুম্ব মানি রিলেটেড বিশেষ কিছু বলার নেই, বাণী খুব একটা খারাপ হবে না শুক্রের জন্য। আর ফ্যামিলি রিলেটেড মিক্সড রেজাল্ট পাবে জাতক। যাই হোক, দ্বিতীয় ভাব। এবার আসি তৃতীয় ভাব, যেটা কিনা বাধাবিঘ্ন, পরাক্রম, ছোটো ভাই বোনের ঘর। তো এখানে দৃষ্টি পড়ছে বিপরীত থেকে সূর্য এবং মঙ্গলের। তো সূর্য এবং মঙ্গল উভয়ই এখানে হচ্ছে একরকম মারকের মধ্যেই পড়ে। তো তারা যে দৃষ্টিটা দিচ্ছে তৃতীয়ভাবে, সেইখানে ছোট ভাই বোনের দিক থেকে ছোট ভাই থাকার একটা স্লাইড যোগ তৈরি করে, কিন্তু আবার লগ্নচাঁদা হওয়ার জন্য সিঙ্গেল চাইল্ডও হওয়ার সম্ভাবনা হয়। তো এটা দেখতে হবে অন্যান্য ডিভিশনাল চার্ট থেকে। আদারওয়াইজ যদি বলা যায় অন্যান্য দিকগুলো, বাধাবিঘ্ন পরাক্রমের দিক দিয়ে, তো বলতে হবে যে নেগেটিভ ফলই দেবে, কেন মারকরা দৃষ্টি দিচ্ছে। তো বাধাবিঘ্ন, পরাক্রম, এগুলো 3টে জিনিসই বাড়াবে, কেন মঙ্গল পরাক্রম বাড়াবে, কিন্তু বাধাবিঘ্ন বেড়ে থাকবে, ফলে স্ট্রাগল লাইফে যথেষ্ট পরিমাণে থাকবে। তারপর আসছি চতুর্থভাবে আছে ইউরেনাস, নেপচুন। চতুর্থ ভাব যেখানে 10 লেখা আছে, চতুর্থ ভাব হচ্ছে ভূমি, মাতা, বাহনের ঘর। সেখানে ইউরেনাস, নেপচুন কোনো গুরুত্ব নেই। তবে বিপরীত থেকে দৃষ্টি আছে বুধের। বুধ এই জন্মছকের মধ্যে অত্যন্ত কারক। তার দৃষ্টি
ভূমিমাতা বাহন রিলেটেড ভালো ফলই দেবে জাতককে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করবে এবং যেটা বললাম বাকি যে অ্যাসপেক্টগুলো আছে ভূমিমাতা বাহনের সব দিক থেকে বেনিফিট দেবে। তারপরে আসছি পঞ্চমভাবে আছে কেতু। কেতু এখানে শনির রাশিতে বসে আছে। তুলা লগ্নের ক্ষেত্রে কেতুর অ্যাকচুয়ালি রাহুকেতু তো দানবতত্ত্বের মধ্যে পড়ে, আর শুক্রাচার্য দৈত্যগুরু। আর তুলা লগ্ন যেটা বললাম, তুলা লগ্নটা অ্যাকচুয়ালি এর অধিপতি হচ্ছেন শুক্রাচার্য। তো সেই জন্যে রাহু কেতু এখানে বেনিফিক হওয়ার মতোই কাজ করে বা চেষ্টা করে সঠিক ঘরে বসলে। তবে কেতুর মধ্যে একটা কেতুর নেগেটিভিটি তো থেকেই যায়। তো কেতু এখানে 5th হাউসে বসলে যেটা করে ইনি কোনো কিছু নিয়ে এক তো অ্যাকাডেমিক এডুকেশান একটা লেভেলের পরে আর হতে দেয় না, খুব বেশি দূর অ্যাকাডেমিক এডুকেশানে এগোতে দেয় না ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি কেতুর মহাদশায় হয়তো প্রেম আসবে, কিন্তু প্রেমে বিঘ্নও আসার সম্ভাবনা। আরেকটা জিনিস কী করে, সন্তান রিলেটেড সমস্যা দেয় কেতু এখানে পঞ্চমভাবে, আর ডগ লাভার বানায়। তো এই জিনিসগুলো দিতে পারে। তো ওভারঅল পঞ্চমভাবে মিক্সড রেজাল্ট দেবে কেতু, কিছু জিনিসে ভালো কিছু জিনিসে খারাপ। অনেক সময় অনেক রকম হবি দেখা যায় এখানে থাকলে কেতু, এবং কিছু জিনিস নিয়ে খুব অবসেসড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তারপর আসি ষষ্ঠভাবে বৃহস্পতি ষষ্ঠভাবে স্বরাশিতে বসে আছে, যেখানে 12 লেখা আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে 6, 8 আর 12 এই তিনটে ঘর কি খারাপ বলা হয়। আবার বৃহস্পতি হচ্ছে এখানে কিন্তু ন্যাচারাল একটা ম্যালেফিক। কেন? তুলা লগ্ন যার অধিপতি শুক্রাচার্য তার অপোজিট পার্টির হয়, মানে যেহেতু ইনি শুক্রাচার্য দৈত্যগুরু আর বৃহস্পতি দেবগুরু, তাই দুজনে অ্যান্টি পার্টি, দুজনে অপোজিট। সেই জন্য এখানে বৃহস্পতি কিন্তু ন্যাচারাল ম্যালেফিক। আবার 6, 8 আর 12 এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটি ঘরের মালিক হয়ে আবার এই তিনটে ঘরেরই যে কোনো একটি ঘরে, বিশেষ করে এখানে বৃহস্পতি সরাসিতেই বসে আছে, 6 নম্বর ঘরের মালিক হয়ে 6 নম্বর ঘরেই বসে আছে। এক্ষেত্রে যেটা হয়, কোনো 6 নম্বর বা 8 নম্বর বা 12 নম্বর ঘরের মালিক হয়ে এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে বসে পড়লে বিশে বিষক্ষয়ের মতো খারাপ ফলের জায়গায় ভালো ফল দেওয়ার টেন্ডেন্সি থাকে গ্রহর মধ্যে। কিন্তু একটা কন্ডিশন থাকে তার জন্য। কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে লগ্নপতিকে হতে হয় স্ট্রং তার জন্য। এখন এনার যে লগ্নপতি অর্থাৎ শুক্র, সে বসে আছে নিজেই অষ্টমভাবে, সেও স্বরাশিতে। এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে কি, শুক্রও স্বরাশিতে বৃহস্পতিও স্বরাশিতে, কিন্তু আলটিমেটলি দুজনই এনাকে নেগেটিভ ফল দেবে। কেন কি, বিপরীত রাজযোগটা অ্যাক্টিভেটই হবে না। লগ্নপতি চলে গেছে যখন অষ্টমভাবে, খারাপ জায়গায় চলে গেছে, গাড্ডায় চলে গেছে, ফলে লগ্নপতি স্ট্রং না হওয়ার জন্য বিপরীত রাজযোগের কন্ডিশন ফুলফিল হচ্ছে না, ফলে এনাকে শুক্রাচার্য এই বৃহস্পতি খারাপ ফলই দেবেন। আর এখানে যেটা একটা জিনিস হতে পারে যে স্থানহানি হওয়া, এইটা বলার জন্যে এটা বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে যে যেখানে বসে এখানে কিছু জিনিস হানি করে দেয়, মানে খালি করে দেয়। তো রোগের দিক থেকে অনেকে মনে করেন যে এখানে বৃহস্পতি রোগের দিক থেকে কিছুটা প্রোটেক্ট করবে, কেন রোগকে নাশ করবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, কিছু রোগ তেমন আনতেও পারে শরীরে। আর আরও যেটা জিনিস হবে সেটা হচ্ছে ঋণের ক্ষেত্রে। ঋণে এনার যেহেতু বৃহস্পতি এক্সপ্যানশনের কারক, বৃহস্পতি আরও এক্সপ্যান্ড করে, তো ঋণ যদি নেয় সে ঋণ আরও এক্সপ্যান্ড করতে পারে, অর্থাৎ বাড়তে পারে, কম্পাউন্ড হয়ে যেতে পারে, এবং ঋণ বাড়তে বাড়তে জাতককে সেক্ষেত্রে মানে অসুবিধার মধ্যে ফেলতে পারে। তো এই দিক থেকেও সজাগ থাকতে হবে, ঋণ নেওয়ার দিক থেকে খুব সতর্ক থাকতে হবে। তারপর আমরা আসছি সপ্তম ভাব, যেখানে 1 লেখা আছে, সেখানে শনি নিচস্থ। এইখানটা এই কুষ্টির মধ্যে, এই জন্মছকের মধ্যে সব থেকে নেগেটিভ একটা যদি কিছু দেখা যায় সেটা হচ্ছে শনির এখানে নিচস্থ হয়ে যাওয়া। এটাকেই নির্দেশ করছে যে বিয়েতে সমস্যা বা বিয়েতে প্রচণ্ড ডিলে, এবং যদি বা বিয়ে হয়েও যায়, বিয়ে তারপরে অনেক ক্ষেত্রেই একটা বিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এখন এখানে নবাংশ দেখতে হবে, নবাংশ এবং অন্যান্য ডিভিশনাল চার্টও দেখা দরকার, তবেই একদম শিওর হয়ে বলা যাবে। এবং ভাববল ষাটবলগুলো দেখলে তবে হয়তো শিওর হওয়া যাবে সেরকম কিছু ফাইনালি ঘটবে কি না, বা যদি সেরকম ঘটে তাহলে সেখান থেকেও কিছু ইউটার্ন নিয়ে লাইফে কিছু ভালো হতে পারে কি না, সেগুলো দেখা যায়, বুঝতে হবে। কিন্তু ওভারঅল যদি এখান থেকে এক কথায় বলা হয় তাহলে শনি ওইখানে অত্যন্ত খারাপ ফল দেবে। এবং 7th হাউসের যে কোনো অ্যাসপেক্টে, অর্থাৎ 7th হাউস হচ্ছে পার্টনারশিপের ঘর, বিয়ের ঘর, ডেলি ওয়েজেস ঘর, এই তিনটে দিক দিয়েই অত্যন্ত খারাপ ফল দেবে শনি এনাকে। তো 7th হাউস অত্যন্ত নেগেটিভ। তারপর আসছি আমরা অষ্টম ভাব, যেটা কিনা অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, অকাল্টের ঘর, ডিপ সিক্রেসির ঘর। সেইখানে শুক্র
শুক্র এখানে লগ্নপতি হয়ে স্বয়ং স্বরাশিতে কিন্তু অষ্টমভাবে বসে গেছে। লগ্নপতির খারাপ জায়গায় চলে যাওয়া পুরো জন্মছকের জন্য খারাপ। তো অষ্টম ভাব রিলেটেড যে অ্যাসপেক্টগুলো বললাম ওই রিলেটেড খারাপ ফল তো ইনি পাবেনই। উপরন্তু কী হতে পারে না, এখান থেকে শুক্র যে কিনা কামনা বাসনারও কারক, সে অষ্টমভাবে এসে যাওয়াটা এই জাতককে একটা বিপদগামী করার টেন্ডেন্সি আনতে পারে, সেটা এনাকে সজাগ থাকতে হবে। আর পজিটিভ যদি একটা দিক ভাবতে হয় সেইখানে এই অষ্টম ভাব থেকে, সেটা এটাই হতে পারে যে ইনি কোনো কিছুর মধ্যে খুব গভীরে গিয়ে চর্চা করতে পারেন, বা ইনার অকাল্টে খুব ইন্টারেস্ট আসতে পারে এবং সেই নিয়েও ইনি অনেক চর্চা করতে পারেন। কেন অকাল্ট এই ঘর থেকেই দেখা হয় এবং শুক্রাচার্য দৈত্যগুরু এবং তিনি আচার্য, ফলে অকাল্টের দিকে তন্ত্রমন্ত্রের দিকে এনার ঝোঁক আসবে। এটা গেল অষ্টম ভাব। এবার আসি নবম ভাবে। নবম ভাব হচ্ছে পিতার ঘর, ধর্মের ঘর, ভাগ্যের ঘর। তো সেখানে সূর্য এবং মঙ্গল দুজনেই মারক গ্রহ, দুজনেই একটু ক্রূর গ্রহ এবং দুজনেই বিচ্ছেদাত্মক গ্রহ। তারা গিয়ে এখন নবমভাবে বসেছে পিতার ঘরে। পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যের জন্য মোরালেস খারাপ, এই দুটি গ্রহ মিলে করবে। তারপর আসছি দশমভাবে। দশমভাবে আছে বুধ, কর্মের জন্য খুব ভালো। এনার কাজকর্ম অ্যাকাউন্টস বা কমার্স রিলেটেড জিনিসে হতে পারে, আবার ব্যবসাও এনার দ্বারা হতে পারে, যেহেতু বুধ ব্যবসারও কারক। তো কর্মভাব মোরালেস খুব ভালো। তারপরে আসছি একাদশ ভাব, যেখানে 5 লেখা আছে, সেখানে বসে আছে রাহু। রাহু একাদশভাবে বলে যে প্রচুর টাকা পয়সা দেয়, কিন্তু সূর্য রাশি, তাই এখানে একটা রাহুর মধ্যে একটা এরকম একটা হতে পারে যে আনফুলফিলিং ডিজায়ার, মানে কিছুতেই ইচ্ছা পূরণ হচ্ছে না। কেন? একাদশ ভাব হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। তো রাহু এখানে এক তো ছোটোখাটো রোগভোগ দিতে পারে, বড় ভাই বোন থাকলে তার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে, আর যেটা হতে পারে যে এখানে লাভ হবে, অনেক ইচ্ছাই পূরণ হবে, তবুও অনেক কিছু পেয়েও মনে হবে অনেক কিছু না পাওয়া রয়ে যাচ্ছে আমার কিছুতেই। যেন রাহু বোঝায় কি শুধু মাথা, ফলে তার মাথা আছে কিন্তু ধর নেই, সে খেয়েই যাচ্ছে কিন্তু তার শরীর মানে পেট ভরছে না, কেন সেটা তো নেই। তাই রাহুর যেটা অনেক সময় দেয় এটা এন্ডলেস খিদে। তো সেই রকম একটা টেন্ডেন্সি জাতকের মধ্যে থাকতে পারে যে আমি আরও চাই কিন্তু যেন কিছুতেই যেন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, মানে মন শান্ত হচ্ছে না, হ্যাঁ, ফুলফিল হচ্ছে না, এরকম একটা টেন্ডেন্সি আসবে। তারপর সেই দ্বাদশভাবে। দ্বাদশভাব যেখানে 6 লেখা আছে সেটি ফাঁকা, সেখানে বৃহস্পতির একটা দৃষ্টি আছে, যেটা বা দ্বাদশভাব হচ্ছে মোক্ষের ঘর, মুক্তির ঘর, স্পিরিচুয়ালিটির ঘর। সেই দিক থেকে বৃহস্পতির এই অ্যাসপেক্টটা ভালো করবে, মুক্তির জন্য ভালো, মুক্তির জন্য ভালো। এছাড়াও দ্বাদশঘর দিয়ে দেখা যায় জেলযাত্রা, নির্বাসন, দূরে সেটেলমেন্ট ইত্যাদি। তো এই ঘর নিয়ে সেরকমভাবে কিছু বিশেষ বলার নেই, কেবলমাত্র বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু বৃহস্পতিও যথেষ্ট, যেটা দেখতে পাচ্ছি ডিগ্রি ওয়াইজ দুর্বল। তো সেরকম কিছু বিশেষ কিছু ঘটনা এখানে ঘটার নয় বা বলার নেই। তো ওভারঅল এখানে অ্যানালিসিস কমপ্লিট হচ্ছে। তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।